আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কথা সবাই জানে, এই কথা লোকানো কিছু জিনিস না। কিন্তু দেখেন, হাসনাতরা যে পার্লামেন্টে আছে, সংসদ সদস্য হিসেবে আছে, এমপি হিসেবে আছে, এটা তো মানে তাদের 14 পুরুষের কপাল। ধরেন ফ্রিডম পার্টির লোকজন এককালীন দুকালীন এমপি হয়েছিল না, এরকম আর কি। এরকম হাসনাত ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হওয়ার কথাও না। অনেকে বলেন যে মেম্বারই তার তার এলাকায় তার ওয়ার্ডে যদি কমিশন ইলেকশন করতো সেটাও পাশ করার কথা না। আর এই লোকগুলা একটা সমঝোতার মধ্যে দিয়ে পার্লামেন্টে গেছে, সর্বস্বীকৃত আলাপ। এটা জামাত বলে বিএনপির কথা, বিএনপি সমঝোতার মাধ্যমে গেছে ইউনূস সরকারের সাথে। বিএনপির লোকজন বলে, বিএনপি পরাজিত প্রার্থীরা বলে যে আমির, জামাতের আমির, এনসিপির আমির মানে এনসিপির আহ্বায়ক, এদেরকে সমঝোতার মাধ্যমে পাশ করে আনা হয়েছে, বিএনপি স্যাক্রিফাইস করেছে। আমাদের এখানে আলোচনায় দেখেছেন আমজনতা তারেক বলেছে। তো হঠাৎ কি হলো হাসনাত আব্দুল্লাহর, যে তারেক রহমান কবে কোথা থেকে কোনো নিগোজিয়েশন করেছেন কিনা? নিগোজিয়েশন তো একটা হয়েছে, কিন্তু তার কথাতেই তিনি প্রমাণ করেছেন, তার কাজেই তিনি প্রমাণ করেছেন। কিন্তু এটা কেন নতুন করে টেনে আনা হচ্ছে? দেখেন, ভারতের সাথে এটা ওপেন সিক্রেট। অনেকেই বলে যে ভারত একটা সময় তারেক রহমান বিএনপির সাংঘাতিক বিরোধী ছিল, এবং তারেক রহমানের আগমনে ভারত বাধা ছিল কিনা। প্রসঙ্গ ওঠে আমেরিকার কথাও, যে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত ব্রিটেনিস তার বার্তা ফাঁস যেটা করেছিল, সেই তার বার্তা যেটি ফাঁস হয়েছিল ইউক্যালিসের প্রকাশ করা নথিতে, সেখানেও জানা গিয়েছিল যে আমেরিকারও তারেক রহমান সম্পর্কে কিছু অ্যালার্জি হয়তো থাকলেও থাকতে পারে, যদিও এগুলো সবগুলো খুব যে এস্টাবলিশ সেরকম না। কিন্তু ভারতের ক্ষেত্রে ছিল যে ভারত নানান ইস্যুতে, সেটা 10টা অস্ত্র বলেন বা 7 সিস্টার বলেন, ইস্যুতে তাদের কিছু অ্যালার্জি থাকতে পারে, এরকম ওপেন সিক্রেট অনেক কিছু আলাপ হতো। কিন্তু তারেক রহমান যখন ঘোষণা করেছিলেন যে 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন, আমরা সেদিন রাতে যে আলোচনাটা করেছিলাম সে কিন্তু আমরা হেডলাইন করে বলেছিলাম এই অ্যালার্জি গুলো বা এই প্রবলেম গুলো ভারত বা আমেরিকার যদি অতীতে থেকেও থাকে, সেটার কি তাহলে সমাধান হয়ে গেছে কিনা? যদি থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে এগুলো ক্লিয়ার হয়ে গেছে, এবং রাজনীতিতে বহু পরিবর্তন হয়। এগুলো স্থায়ী সমস্যা না। এগুলো কখনোই রাজনীতির ব্যক্তিদের ক্ষেত্রে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক একদম উথাল পাতাল হয়, আবার যুদ্ধ পর্যন্ত গড়ায়। আরে তারেক রহমানের সবচেয়ে বড় যিনি রাজনৈতিক প্রতিপক্ষ এখন যদি বলি, শেখ হাসিনাই তো তারেক রহমান সরকারকে এখন সমর্থনের কথা বলছে, তার নেতারা সমর্থনের কথা বলছে যে আমরা তারেক রহমান সরকারের পদত্যাগ চাই না, আমরা তাদের সমর্থন দিচ্ছি, তারা ভালো করুক, তারা সংসদে ভালো করুক, তারা রাষ্ট্র পরিচালনা ভালো করুক, বলছে না যে আমরা দেখতে চাই। তো সেই জায়গায় নেগোসিয়েশনের কথা তো রাজনীতির মাঠে থাকেই। এনসিপি যদি করে থাকে, হাসনাত আব্দুল্লাহ যদি করে থাকে, তারেক রহমানের ক্ষেত্রে কিছু হয়েছে, কিন্তু হঠাৎ করে তারেক রহমানকে এই খোঁটাটা কেন হাসনাত আব্দুল্লাহ দিলেন সেটাই বুঝতে পারছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরনো বক্তব্য নিয়ে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কিন্তু শনিবার বিকেল 4টায় নিজের ফেসবুক আইডিতে একটা পোস্ট দেন। পোস্টটা হচ্ছে কিরকম আমি আপনাদেরকে একটু বলি। 29 নভেম্বর তারেক রহমান বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত, একক নিয়ন্ত্রিত নয়। এই ফেসবুক পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভাইরাল পোস্ট ধরেই বলা হচ্ছে, তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের উপর নির্ভর করে তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেননি, হাসনাত আব্দুল্লাহ বলছেন। কিন্তু গত 25 ডিসেম্বর যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের উপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? তো বাবু, আপনার সঙ্গে তো সংসদে দেখা হয়, আপনি সংসদে পয়েন্ট টু অর্ডার, ফেসবুকে সোশ্যাল মিডিয়া খোঁটাখুটির দরকার কি? সংসদে জিজ্ঞেস করেন না যে আপনি কি কারোর কাছ থেকে কারোর সঙ্গে কারোর সিদ্ধান্তে, যে দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন অন্যের প্রভাবের উপর নির্ভর করে, আপনি কি আর কারোর উপর প্রভাবিত হয়ে দেশে ফিরেছেন কিনা আপনি কি জিজ্ঞেস করেন? আমরা জেনে যাই, নাকি এর ভেতরে অন্য কোনো প্যাচ আছে? কিছুই জানেন না হাসনাত আব্দুল্লাহরা। কোথা থেকে কি হয়েছে তাদের কোনোই ধারণা নেই। আমি তো জানি সবকিছুই তাদের ধারণা আছে।
এবং সবকিছুই তারা ভেতর ভেতর আলোচনা হয়েছে জানে। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির নেতা কর্মীরা যতটা আগ্রহী ছিল, উৎসাহী ছিল, ততটাই উৎকণ্ঠিত এবং আগ্রহী এবং টেনশনে ছিল এনসিপি এবং জামাতে ইসলাম। কারণ তারা জানতো যে তারেক রহমান দেশে ফিরলে পরে তাদের আর ভাত নাই। তারেক রহমান এই যে 12 সিট আপনার বিএনপি পেল, 11 সিট 12 সিট পেল, আপনারা খেয়াল করে দেখবেন 25শে ডিসেম্বরের আগে এবং পরে একাধিক আলোচনা আমরা করেছি তারেক রহমান ফেরা মানে পুরো সিনারিও চেঞ্জ, এবং অটোমেটিকলি তখন আর ক্ষমতায় যাওয়া লাগবে না। ক্ষমতায় যাওয়া ছাড়াই প্রশাসন বলেন সবকিছু অটো ঝুঁকে যাবে বিএনপির দিকে। এটাই ছিল বাস্তবতা। তো হাসনাত আব্দুল্লাহ এটা জানতেন, জানার ফলে ওনারা কি এর ভেতরে আর কি কি মেকানিজম হচ্ছে জানতেন না, নাকি সব জেনে শুনেও প্রকাশ্যই খোঁচাটা দিয়েছেন? এর মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? আজকে সারা দিনের একটা গরম খবর বা ট্রলিং নিউজ বা ফেসবুক ফিডের সবচেয়ে ভাইরাল নিউজ সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার তো হচ্ছেই না, বরঞ্চ এটা আইনে পরিণত হচ্ছে। তবে এর ভিতরে অনেকে ভুল আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না, আসলে আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, সেইটা নিষেধাজ্ঞার আড়ালে আসছে। এখন থেকে আরো হয়তো আইনগতভাবে আরো কঠোর হবে, যে কেউ মিছিল মিটিং, ওই যে একটা পোস্টার একটা খাম্বায় লাগাইয়া 10 মিনিটের যেই ভিডিও করেন, পোস্টার কিন্তু লাগছে একটা 10 মিনিটের ভিডিও, বিশাল কর্মযোগ্য করে ফেলেছেন। অফিসের সামনে যে তালা না খুইলা অফিসের সামনের ওই যে যারাইয়া 2 জনের জয় বাংলা বলে আবার পালাইয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবার আপনাদের পেদানি দেওয়া হবে, কঠিন পেদানি, পাশার ছালও তুলবে। তো এই কথাগুলা বহুবার বলেছি, আমার ভিডিও কন্টেন্টে অনেক কন্টেন্ট আছে, যে দেখতে পারেন। আমি বলেছি যে তারেক জিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবে না, বরঞ্চ ও গলায় দড়ি দিয়ে আপনাদের লটকাবে, কিন্তু আপনারা তখন বিশ্বাস করেন নাই। অনেকেরই বলেছিলাম যে তারেক জিয়ার এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগ নেতাদের নাই। আপনারা মনে করছেন আরে কি বলেন ভাই আপনি, আপনারা একটা কথা কইলেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, কোর্ট বিল্ডিং এ যখন যান না, ওই কোর্ট বিল্ডিং এ আম গাছ তলের কিছু লোক যারা টাইপ করে না, ওরা উকিলের চেয়ে ভালো লেখে। ম্যাক্সিমাম সময় দেখবেন যে উকিলটা একটা সামারি দেয়, ওরাই বাকিটা সাজায় দেয়, কারণ ওদের বুদ্ধি বহুত বেশি। তারেক জিয়া সেই জাতীয় লোক, আপনারা বিশ্বাস করেন না। এই যে এখন তারেক জিয়া, কেউ কি মনে করছেন আপনারা ইলেকশনের আগে তারেক জিয়া আপনার পৃথিবীর বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন বা কিছু একটা, এমন কোন একটা ভাই সঠিক মনে নাই, সেখানে বলছিল যে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করুক, এটা আমরা চাই না। কারণ হচ্ছে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কালকে হয়তো আমার দল পড়বে। এগুলা শুনে আপনারা এত মজাদার হয়ে গেছিলেন যে আহা হা, তারেক ভাইয়া আসলে না জানি আওয়ামী লীগ আসবে, এটা মনে করেছিলেন। ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের দিন পর্যন্ত বারবার 24 ঘন্টা ভিডিও লাইভ করেছিলাম, বারবার বলছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে যায়েন না, ভোট দিতে যায়েন না। তারপরও কি করছেন, অনেক নেতারা নিজেরাই তাদের কর্মীদেরকে বলছেন বিএনপি কে জিতাও, অমুক আসনে অমুক ভাইকে জিতাও। আপনারা বুঝেন নাই, যেসব নেতারা, যেসব কমিশনার, যেসব ইয়েরা বলেছিল, এরা সবাই নিজেদের ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য ওইসব নেতাদেরকে জিতে আনার জন্য বলছিল বিএনপির। কারণ ওদের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন আছে যে ভাই জাহান্নাম, আওয়ামী লীগের দরকার নাই, শেখ হাসিনাও দরকার নাই, আমার দরকার আমার ব্যবসা বাণিজ্য, আমার পয়সা করি, আমার ঘর বাড়ি বাঁচবে। সেইভাবেই বিএনপির বিভিন্ন জায়গায় এই সমস্ত কমিশনার, এই সমস্ত আওয়ামী লীগ নেতারা জিতে আনছিলেন। সেদিন বলার পরও আপনারা শুনেন না। এই যে এখন তারেক এটা হয়তো সংসদে তুলবে, আবার বলাও যায় না 12 তারিখের আগ পর্যন্ত এখনো আরো 5-6 দিন 7 দিন সময় আছে বা 10 দিন সময় আছে। এর ভিতরেও অনেক কিছু ঘটতে পারে, আসতেও পারে, এটা আইন নাও আসতে পারে, তবে আসবে, এটা ধরে নেন আপনি যে আসবেই, এই কাহিনীটা আসবেই। এবং এটা সংসদে বৈধতা তারেক জিয়া দিবে। তার কারণ তারেকও জানে, আমি বারবার বলছি যে তারেক খুব ভালো করে জানে যে আমাদেরকে ছেড়ে দিলে আমরা কাহাতক করিতে পারি, ইহা তারেক জানে। আর তারেক জানে বিধায় এই কাজটা তারেক করবে, এবং সে খুব সুচারুভাবে করবে, যেটা আপনারা কল্পনাও করেন নাই। এই যে ধরেন একটা জিনিস, সারা বাংলাদেশে এখন বিভিন্ন জিনিসপত্র নিয়ে গ্যাঞ্জাম চলতেছে।
রাস্তায় তেল নাই, গাড়ি চলে না, হামের টিকা নাই, এই ব্যান্ডেজ নাই, চাউল নাই, ডাইল নাই, এগুলো নিয়ে ব্যাপক একটা গন্ডগোল আছে। এখন এই গন্ডগোলটা এমন ভাবে হইতেছে যে সারা পৃথিবীতে মানুষ জানতেছে। অলরেডি ওয়ার্ল্ডের বিভিন্ন পত্রিকা বলতেছে যে মানে ইয়ে করবে, কি বলে, সর্বপ্রথম জ্বালানি মজুদ শেষ হবে বাংলাদেশের। সুতরাং এগুলো থেকে দৃষ্টি তো ফিরাইতে হবে। এগুলো থেকে দৃষ্টি ফিরানোর জন্যই আজকের এই ঘোষণা যে আওয়ামী লীগ ব্যান্ডটা আসবে। এবং আজকের এই ব্যান্ডের পরে এখন আপনি দেখেন সারাদিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, কোনো ঘটনা নেই। সারাক্ষণ সবার ফেসবুকে মিনিমাম 10টা করে হলে স্ট্যাটাস আছে যে খাইতেছে, ধরছে, আওয়ামী লীগ শেষ, নিশ্চিন্ন হয়ে যাবে, এগুলা নিয়ে আলোচনা, অন্য কোনো আলোচনা নাই। যতগুলা টিভি টক শো দেখবেন আজকে সব এখানে। কেউ আজকে থেকে আগামী এক সপ্তাহ কেউ আর বাংলাদেশের অন্য কোনো পরিস্থিতি নিয়ে চিন্তা করবে না। এটা হচ্ছে টেকনিক রাজনীতির, এটাই করে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলে কি হবে? আমার মতে একটা জিনিস কি ভালো হবে, খুব ভালো হবে, যে ব্যান করে দেওয়া। এতে ভালো হবে কি জানেন, আওয়ামী লীগের ভিতরে যতগুলো যে হাইব্রিড আছে না, এগুলো সব দেখবেন যে আগামী 3 মাসের ভিতরে বিএনপিতে ফুল নিয়ে নিয়ে যোগদান করবে। আওয়ামী লীগ আরো বেশি পরিচ্ছন্ন হয়ে আসবে। এবং এইটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। যারা আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, তারা ছাড়া বাকি আর সব এখন দেখবেন যে বিএনপি বা অন্য কোনো দলে যোগদান করবে। এটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। আর এখন আমি বা আপনি, আমরা কি করব? আমরা তো আর কোনো নেতা বা বিশাল কোনো কিছু না। আমরা তো তৃণমূলের নর্মাল সমর্থক। আমরা তো আওয়ামী লীগের পক্ষে কথা বলি, কথা বলবো, হয়তো আজীবন কথা বলবো। এরপরও অনেকে হয়তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবে আইসা যে ভাই তুমি কোন ইউনিটের আওয়ামী লীগ, কোন আমলের আওয়ামী লীগ, কি করেছো আওয়ামী লীগের জন্য। কিন্তু এইসব লোকগুলা বুঝে না যে আমরা কিছুই করি নাই ভাই আওয়ামী লীগের জন্য, কিন্তু আমরা ভোটটা দিছি আওয়ামী লীগে। আমরা নৌকার বাইরে কোথাও ভোট দেই নেই। আমরা ওই যে নৌকা বাঁচানোর জন্য জামাত বিএনপি কে ভোট দিইনি, প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাইনি, ভোট দেইনি। এইটা হচ্ছে যে আমাদের বেসিক সত্য, এটা হচ্ছে আমাদের বেসিক শক্তি। আমরা শেখ মুজিবের বাইরে কিছু চিন্তা করি না, আমরা শেখ হাসিনার পরে আর কিছু চিন্তা করি না। আমাদের কোনো মামা গ্রুপের দরকার নাই, ভাগ্নি গ্রুপেরও দরকার নাই। আমরাই শেখ হাসিনা, শেখ হাসিনাই আমাদের নেতা। এর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। বাংলাদেশের কোনো নেতাকে গুনার টাইম নেই। ওই যে একটা কথা বলে না, যে আপনি যখন ওই যে কোনো নিষিদ্ধ পল্লীতে যাবেন তখন আপনি জানেন না যে কার এইডস আছে আর নাই, যার কারণে আপনি তাদের সাথে ওই শারীরিক সম্পর্কের প্রোটেকশন নেই, যে মানে কন্ডম নেয় বা এইরকম নেই। বাংলাদেশের কোনো নেতারে প্রোটেকশন তো দূরের কথা, কম্বল না, যদি বলে বস্তা দিয়েও বাইন্ধা দেন তাও টাইম নেই। শেখ হাসিনার বাইরে আর কারোর জন্য কোনো টাইম নেই, কোনো ইয়েও নেই। কোনো নেতাও মানে না, কারোর মানে না, শেখ হাসিনা মানি। এরপর আর কি হবে? সুতরাং যেই কথাটাই বলছে যে নিষেধাজ্ঞা, এটা আমি বারবার আগেও বলছিলাম, এখনো বলি, তারেক এটা করবে, এটা জানা ছিল। এটা জানা ছিল যে তারেক এটা করবে। এর বাইরে তারেক যাবে না, কারণ তারেকের অভিজ্ঞতা আছে 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কিভাবে আওয়ামী লীগ খালেদা জিয়াকে ফেলে দিয়েছিল, 2006-এ কিভাবে লগি বইটা দিয়া আপনার তারেককে বা তারেকের পুরা ফ্যামিলি খালেদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছিল, এগুলো তারেক জানে। যার কারণেই তারেক এটা করবে। এখন আবার আপনারা হঠাৎ করে চিনেন লগি বইটা জোগাড় করো, তারেককে সায়স্তা করে, এটা চিনলেন না, কারণ এখন আর লগি বইটার যুগ নাই, এখন আছে স্নাইপার রাইফেলের যুগ। এখন 1,500 মিটার দূর থেকে কিভাবে ফেলে সেই যুগ। এখন 2,000-3,000 মিটার দূর থেকে কিভাবে ফেলে দিতে হয়, ওই যে 24শে আগস্ট, এই 24শে আগস্ট বলছি, জুলাই আগস্টে সে গণ আন্দোলন দেখছেন তো, 1,000 মিটার, 1,500, 3,000 মিটার দূর থেকে কিভাবে ফেলে দিছে। এখন স্নাইপারের যুগ, এখন ওগুলার যুগ, লগি বইটার এখন আর যুগ নাই। কেউ যদি স্বপ্ন দেখেন যে লগি বইটা দিয়ে হবে, না না না, সবসময় মডার্ন হয়, সবকিছুতে মডার্নিজম আসে। যেমন একসময় 91-96 সেই ইয়ে চিন্তা করতে পারেন, এরপর 2001, 2001 পর্যন্ত, 96-2001 পর্যন্ত এটা চিন্তা করতে পারেন, 2001-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন, 2008-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন। এক এক সময় এটার মাত্রা হেভি হয়েছে। এক সময় বাটন ফোন ব্যবহার করতেন, এখন আপনারা আইফোন ব্যবহার করেন। সুতরাং ওই যে যদি মনে করেন যে সে বাটন ফোনের মতন আমরা রিমোট চেপ দিব আর সব হয়ে যাবে, সেটা না। এখন আরো উন্নত হইতে হবে, লগি বইটা দেওয়া হবে না, এখন লাগবে অন্য জিনিস।
এবং সেটা কিভাবে কি করবে সময় হয়তো বলে দিবে, সময়। সুতরাং এই মুহূর্তে আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে, ঐক্যের দরকার প্রচন্ড, সবার সাথে সবার ঐক্যের দরকার, গুতাগুতি বাদ দিয়ে ঐক্যের দরকার। ঐক্য হলে তবে হ্যাঁ, দুষ্কৃতকারীরা যাতে আপনার আশপাশে ভিড়তে না পারে, আপনার যারা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তারা যাতে আপনার কাছে ভিড়তে না পারে। রিফাইন্ড আওয়ামী লীগ ল্যাংটা করে দেন, কোনো সমস্যা নেই, ওদের সাথে গ্রুপিংও কি আর নন গ্রুপিংও কি, সব একই, ওদেরও বাদ দেন। হ্যাঁ, তবে যারা জননেত্রী শেখ হাসিনাকে মানেন তারা ছাড়া বাকি সব বয়কট করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত 28শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পেছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র 1.5 মাস আগেই আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। 3 দিন পরে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তার ঠিক আগে এমন খবর কি বার্তা দিচ্ছে? আবার ঢাকার রাজপথ থেকে শুরু করে বিদেশের কূটনৈতিক পাড়া সবখানি এখন একটাই প্রশ্ন, এই নিষিদ্ধের রাজনীতি কি বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক নতুন প্রতিহিংসার চক্রের সূচনা মাত্র? মোহাম্মদ ইউনূস তার মিত্রদের দিয়ে যমুনার সামনে আন্দোলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তার আগের দিন সন্ত্রাস দমন আইনটি সংশোধন করে। আগের সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার ওই আইনে 18-এর 2 নম্বর উপধারা যুক্ত করে, যেখানে রাজনৈতিক দলের অফলাইন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। তখন বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। শুধু দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নন, বিএনপির অনেক নেতাই গত 1 বছরে বহুবার বলেছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। যেমন গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। চলতি বছরের 26শে জানুয়ারি বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ